আমাদের কালাম ভাই, ফিরোজ ভাই এবং শওকত হোসেন সাহেব, সম্মানিত বায়রা সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা অনেক কষ্ট করে আপনাদের যে বাস্তবতা সেটা নিরিখে আপনারা 12টা পয়েন্ট আপনারা এখানে লিপিবদ্ধ করেছেন, এটা সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আমি একজন বলছে যে আসলে কালামে বলছে আমি বাইরের ব্যবসার সাথে খুব বেশি জড়িত না, যদিও লাইসেন্স আছে আমার দীর্ঘদিনের, তা আমি সব কিছু জানিও না, বুঝিও না। তারপরে আমি এই 72 থেকে 72 সন থেকে ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে আসি। কয়েকবার বাইরা এই বিশেষ করে ট্রাভেল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। এর পরিপ্রেক্ষিতে আবার বাইরার সাথে আমি একটু জড়িত হয়েছি, রাজনীতির সাথেও জড়িত আছি। এখন যে কথাগুলো আমাদের ফিরোজ ভাই বলছেন, ফিরোজ ভাইয়ের কথাগুলোর পিছনে অনেক যুক্তি আছে। যেমন আমরা এক ভদ্রলোক বলছেন যে রিক্সাওয়ালারা মিশতে পারে, আমরা মিশতে পারি না। কারণ হচ্ছে আমরা শিক্ষিত মানুষ, আমাদের অনেক স্বার্থ বেশি চিন্তা করে, আমাদের অনেক স্বার্থ। আমরা এটা চাই, ওইটা চাই, এটা চাই, ওইটা চাই, আমাদের খুব বেশি স্বার্থর দিকে আমরা নজর দিই, যার জন্য আমরা একত্র হইতে পারি না। এই দেখেন এখন কথা, আপনারা আমার কথা শুনছেন, সাথে সাথে আপনারা কথা বলছেন। তো কথা বললে তো, আপনারা বললে তো শোনা যাবে না। এই যে আপনারা কানাগারি করছেন, কি বলছেন, আমাকে 2 মিনিট সময় দেন, আমি বেশি কথা বলবো না। আমি আপনাদের এই 12টা দাবির সাথে আমি 4টার সাথে একমত সম্পূর্ণভাবে, এবং এখনই এটা জরুরি। সেটা হচ্ছে দেখেন, আপনি বলছেন যে এয়ারলাইন্সের ভাড়া 40,000 টাকার থেকে 80,000 থেকে 1,20,000। আপনারা অনেকেই জানেন যে আমরা যখন এয়ারলাইন্স থেকে বিদেশি এয়ারলাইন্সে টিকিট কাটি, তারা সম্পূর্ণ টাকাটা বিদেশি কারেন্সিতে নেওয়া যায়, ফরেন এক্সচেঞ্জ নেওয়া যায়। কিন্তু সব দেশে তাদের ন্যাশনাল এয়ারলাইন্স হচ্ছে সেটা লিডার, ভাড়া ঠিক করে ন্যাশনাল এয়ারলাইন্স। আমাদের ন্যাশনাল এয়ারলাইন্স কি? বাংলাদেশ বিমান ডিসাইড করবে, দিস ইজ দ্য ফেয়ার, এবং এইটা তোমায় অ্যাকসেপ্ট করতে হবে, আদার তুমি ব্যবসা করতে পারবে না। কিন্তু বিমান সেটা পারে না। বিমানের কোনো অথর বলার কেউ শোনে না। সিঙ্গাপুর এয়ারলাইন্স তার নিজেরভাবে চলছে, সৌদিয়া চলছে, এয়ার ইন্ডিয়া চলছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স চলছে, আর তারা সমস্ত ফরেন এক্সচেঞ্জ নিয়ে যাচ্ছে। এই কথাটা আমি আঠাবে থাকতে অনেকবার বলছি সরকারকে, যে আপনারা যে ভাড়া বাড়ান, কার সাথে আলাপ করে বাড়ান? আমরা হইলাম স্টেক হোল্ডার, আমরা টিকিট কিনি, আমরা জানি যে টিকিট জমিন বেচে টিকিটের টাকা দিতে হয়, এবং এই টাকাটা দিচ্ছি টাকা, বাংলা টাকা, ওরা নিয়ে যাচ্ছে ফরেন এক্সচেঞ্জে। তা আপনি তো ফরেন এক্সচেঞ্জ দিয়ে দিচ্ছেন। কাজে আমাদের প্রথম যেতে হবে বাংলাদেশ বিমান মন্ত্রণালয়ে। আপনারা এখানে শত শত লোক আপনারা উপস্থিত হয়েছেন, সমস্ত রিকর্ডেন্সের মালিক, আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে। ফিরোজ ভাই বলছেন যে 3,000 লাইসেন্সে যদি 10 জন করে হয়, 30,000 লোক কর্মচারী আছে, কেউ বেশি আছে, ফ্যামিলি তো 3 লাখ। আমি একজন বলছেন যে আমরা 1,30,00,000 লোক পাঠাইছি, 1,30,00,000 যদি বিদেশ থাকে, তাহলে 18 কোটির সাথে আমরা জড়িত, 18 কোটির লোকের সাথে আমরা জড়িত। সুতরাং আমরা এটা বড় সেক্টর। সেই জন্য আমি বলছি, প্রথমত আপনারা যখন আমরা যাচ্ছি বিদেশ তো আমরা আসতেছে বিভিন্ন কারণে, ব্যবসা বাণিজ্য হোক, আপনার কি বলে বিভিন্ন ছাত্র হোক, ছাত্রছাত্রীরা যাচ্ছে, সমস্ত টাকাটা ফরেন এক্সচেঞ্জ যাচ্ছে। সুতরাং আমাদের বিমানকে বলতে হবে আপনি নেতৃত্ব নেন। বিমানের এই এমডি, বিমানের স্টাফ দেওয়া হবে না, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিতে হবে। বিমান কীভাবে সিদ্ধান্ত নেবে? বিমান মানে ড্রাইভিং সিটে থাকতে হবে, বিমানের আন্ডারে সমস্ত বিদেশি এয়ারলাইন্স চলতে হবে। এখন বিমানকে একটু পাত্তাই দেয় না, এটা তো হইতে পারে না। 2 নম্বরে আপনি দেখেন আমাদের সমস্যা কোথায়? আপনার আমাদের কষ্ট করে ফিরোজ ভাই একটা কথা বলছেন যে হোটেল ভাড়া সব আমরা দিলাম, আপ্যায়ন করলাম, আমাদের ফরেন এক্সচেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হয় না। বরঞ্চ আমরা যদি 2,000 টাকা $10,000 নিয়ে যাই, আপনি এত ডলার নিয়ে যাচ্ছেন, কোথেকে পাইলেন টাকা? এইসব আলতু অথচ ইনভেস্ট না করলে কি ব্যবসা হবে? আমি যদি 10 টাকা ব্যয় করি, তাহলে আমি তো আর 5 টাকা লাভ করার আশা করতে পারি, কিন্তু আমি ইনভেস্ট করতে পারতেছি না সরকারি নিয়মে। উল্টা আমার অফিসে যাবে, আমার বাসার যাবে,
এই যে আপনি কীভাবে এত ট্যাক্স এত খরচ করলেন, এইসব আমাদের সমস্যা করতে হয়। তা আমি যে এই জিনিসটা বলতে চাচ্ছি যে আপনারা আমরা চলেন, আমরা সরকারকে বুঝাই যে আমরা কর্মচারীরা বিএমইটিতে অফিসে বসে থাকে, আমাদের এই কাগজ ঠিক নাই, ওইটা ঠিক নাই, 2 বছর আগে 5 বছর আগে বিদেশ গেছে, তার লাইব্রেরিটা আমাদের নিতে হবে। আর আপনি তো অফিসাররা তো 2 বছর পর আবার 1.5 বছর পর বদলে হয়ে যায়, এবং তাদের কাছে কাজের জন্য গেলে উৎকৃষ্টদের কাজ হয় না, বলে এইটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, দাড়ি কমা ভুল, এটার জন্য কাগজ ফেরত। এর জন্য আমাদের অনেক ঘন্টা ক্ষতি হচ্ছে, আপনারা জানেন। আমি আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, যেমন আপনারা বিএমএটি, তারপরে এনজিও। আচ্ছা, এনজিও কি কাজটা বলেন তো? এখানে এনজিও আমাদের উপরে নতব্বরি করে। এনজিওর কি এখানে অ্যাক্টিভিটিসটা থাকতে পারে? আপনি একটা লোক পাঠাবেন, আপনি সেখানে বিদেশে ঠিকঠাক করে আনবেন, এনজিও বলতেছে আপনি কে পাঠাইছে? ফিরোজ সাহেব একটা সুন্দর কথা বলছে, হ্যাঁ আমরা জানি না কোন এজেন্সি পাঠাইছে, অথচ লাইবিলিটিসটা ওই যে বিএমএটিতে আপনি ক্লিয়ারেন্স দিতেন, ইউ আর রেসপন্সিবল। আর অফিসাররা সচিবালয়তে বলে লিখে দিল, এটা শেষ করে আনেন 3 দিনের ভিতরে। আরেক ভাই বলছেন যে বৃহস্পতিবারে ঘটছে, শনিবার জানাই দেবো। আরে বৃহস্পতি শুক্র শনি তো বন্ধ, আমাদের সে নাই, আমাদের কোনো কথা নেই। এর জন্য আমাদের একত্রিত হইতে হবে। আপনারা আরেকটা বলছেন যে 200 লোক পাঠাইতে হবে। 200 লোক পাঠানো আমার ক্ষমতা আছে কি না? আমি তো লাইসেন্স আনছি টাকা দিয়ে ইনভেস্ট করে, আমি ব্যবসা করতাম না, আমাকে লাইসেন্স রিনিউ করতে হবে। প্রত্যেক বছর আমি রিনিউ করবো, আপনি রিনিউ ফিস নেবেন, আপনি রিনিউ করে দেবেন। আপনি কে বলা আমি 200 লোক পাঠাইতে হবে? আপনি কি ওইটা বলছিলেন যে 200 লোক আগে পাড়া বা ব্যবস্থা করো বা কীভাবে করবা, তারপর টাকা দাও, ফিস দাও? আপনি কি বিনা ফিসে তো আমাদের লাইসেন্স দেন নাই। আর লাইসেন্স করতে যা এখন গভর্নমেন্টকে যা দিতে হয় তার অনেক বেশি আপনাদেরকে দিতে হয়। প্রত্যেকটা অফিসারে হিসাব করেন না, আপনারা কী করে তারা পারবে না। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যেমন আজকে একটা ডাকে SMS খবরে আপনি চলে আসছেন, ভবিষ্যতে আমাদের কালাম ভাই বলছেন এখানে একটা ভাই আপনারা একটা ছোট কমিটি করে আপনার মন্ত্রণালয়ে যান, বিএমইটিতে যান, বিমানে যান, বিমান মন্ত্রণালয়ে যান, তারপরে দেখেন কি হয়। আপনারা আগে নোট বাবল দেন না, আপনারা এটা লিখে দেন যে এইটা আমরা চাই, তারপরে কি বলে দেখেন। যদি না দেয় তখন আপনারা বৃহত্তর আন্দোলনে যেতে পারেন। আপনার বৃহত্তর আন্দোলনে গেলে আপনি এই লোকই পাবেন, এবং এই লোক যদি সবাই আপনারা মাঠে নামি, আমার মনে হয় সরকার সেটা শুনতে বাধ্য হবে এবং বাধ্য করতে পেরে সারবো ইনশাল্লাহ। আমি আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জেনে আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার যেহেতু আমি রিক্রুটিং এজেন্সির একজন লাইসেন্সধারী আপনাদের সদস্য হিসাবে আপনাকে আবার ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।